সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার নাম কি? আপনারা দেখতে পাচ্ছেন জুলাই ঘোষণাপত্র কে উপস্থাপন করেন। যে প্রশ্নটি আছে, সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি? বিদ্যাবাড়ির সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন এবং সকলের প্রস্তুতি, চাকরির প্রস্তুতি আশা করি খুবই ভালো চলছে। তো বিদ্যাবাড়ির নিয়মিত আয়োজন সাপ্তাহিক আপডেট বুলেটিন আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নিউটন মজুমদার। তো চলুন ঝটপট আর দেরি না করে আমাদের চলতি সপ্তাহের যে সকল সাম্প্রতিক ঘটনাগুলো ঘটে গিয়েছে আমরা সেগুলো এক নজরে দেখে নিই, এবং যার যার কাছে খাতা কলম নেই তারা অবশ্যই এখনই খাতা কলম নিয়ে প্রস্তুতি হন, কারণ এই ক্লাসটা থেকে আপনাদের প্রতিদিনের মতো সুন্দর একটি যে নোট সাম্প্রতিকের সেটি তৈরি হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা দ্রুতই আমাদের আজকের যে প্রথম তথ্যটি আছে সেটি দেখে নিতে পারি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রথম তথ্যটি, বর্তমানে বাংলাদেশি প্লাস্টিক পণ্যের শীর্ষ বাজার কোন দেশ? খুবই গুরুত্বপূর্ণ, বর্তমানে বাংলাদেশের প্লাস্টিক পণ্যের শীর্ষ বাজার কোনটি? আপনারা কমেন্টে লিখতে থাকুন উত্তর, এবং আমি আপনাদের উত্তরটি পাশাপাশি বলে দিচ্ছি। প্রথম যে প্রশ্নটি, এটির উত্তর হচ্ছে ভারত। বাংলাদেশের যে প্লাস্টিক পণ্য রপ্তানি হয় বৈশ্বিক বাজারে, এর প্রধান যে ক্রেতা দেশ সেটি হচ্ছে কোনটি? ভারত। তো আপনারা অবশ্যই এটি লিখে নেন, এবং এখানে আর একটু তথ্য দেওয়ার আছে। যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় প্লাস্টিক পণ্যের যে শীর্ষ বাজার, তার দ্বিতীয় শীর্ষ বাজারটি হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কিন্তু দ্বিতীয়, এটিও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো প্রথম তথ্যটি আশা করি আপনারা দেখে নিয়েছেন, এবং আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে সেটিতে কিন্তু চলে যেতে পারি। পরবর্তী প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, সম্প্রতি ইউনেস্কো থেকে বেরিয়ে যায় কোন দেশ? আপনারা জানেন জাতিসংঘের একটি অঙ্গ সংগঠন ইউনেস্কো থেকে সম্প্রতি একটি দেশ বেরিয়ে গিয়েছে। এই দেশ কোনটি? আপনাদের কাছে আমি উত্তর জানতে চাচ্ছি, কমেন্টে লিখতে থাকুন, এবং পাশাপাশি আমি এখানে যে আনুষঙ্গিক তথ্য আছে সেটিও কিন্তু আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সম্প্রতি ইউনেস্কো থেকে বেরিয়ে যায় হচ্ছে যুক্তরাষ্ট্র। আপনারা জানেন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউনেস্কো থেকে বেরিয়ে গিয়েছে, এবং এইবারের যে বেরিয়ে যাওয়াটা অর্থাৎ 22 জুলাই কিন্তু তারা বেরিয়ে গেছে। 22 জুলাই এবং 23 জুলাই তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে জানিয়েছে, এবং এই যুক্তরাষ্ট্র কিন্তু এটি নিয়ে তৃতীয়বার, ইউনেস্কো থেকে তৃতীয়বার এই যে বেরিয়ে গেল, তৃতীয়বার। তো এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে কত তারিখে বের হয়ে গিয়েছে। 22 তারিখে। কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। তো এটি নিয়ে আপনারা আশা করি গুরুত্বপূর্ণ যে তথ্যটি এখান থেকে আপনারা পেয়ে গেলেন। পাশাপাশি হচ্ছে ইউনেস্কো নিয়ে একটু আপনাদের জানাতে চাই, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? এটি কিন্তু পরীক্ষায় এসে থাকে। জাতিসংঘের যে বিজ্ঞান, সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক সংস্থা ইউনেস্কো, এটির সদর দপ্তর কিন্তু আপনারা যদি জেনে থাকেন কমেন্টে লিখুন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর আমি লিখে দিচ্ছি প্যারিস, ফ্রান্স। প্যারিস, ফ্রান্স। ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্স। এটি অবশ্যই খাতায় লিখে নিতে হবে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? প্যারিস, ফ্রান্স। এবং ইউনেস্কো থেকে সম্প্রতি বেরিয়ে গিয়েছে কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। তো চলুন আমরা আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে আপনাদের জন্য সেটি দেখে নিতে পারি। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন বর্তমানে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই এআই কিন্তু আমাদের বিশ্বে এখন বড় একটা রোল প্লে করছে, যে কোনো কাজে, যে কোনো কর্মক্ষেত্রে। তো সেটি নিয়েই আমাদের এখনের এই পর্বের যে প্রশ্নটি, সেটি বিশ্ব এআই সম্মেলন WACAIC 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এই যে সম্মেলনটি, ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স, এটি সম্প্রতি একটা দেশে অনুষ্ঠিত হয়েছে। সেটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? আপনারা যদি জেনে থাকুন আবারও বলছি কমেন্টে লিখুন, আর আমরা আমাদের যে উত্তরটি সেটি কিন্তু আমরা এ পর্যায়ে জেনে নিচ্ছি। হ্যাঁ, সম্প্রতি এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সাংহাই, চীনে বিশ্ব এআই সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে, এবং এখানে কিন্তু প্রায় 800টি বিভিন্ন দেশ থেকে বড় বড় প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল, এবং চীনের প্রধানমন্ত্রী কিন্তু এখানে একটা ঘোষণা দিয়েছেন যে কারণ আগামীর বিশ্ব হতে যাচ্ছে কিন্তু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, এবং সেখানে তিনি ঘোষণা করেছেন যে তারা এই এআই এর উপরে বিভিন্ন দেশকে নিয়ে তারা একটা জোট গঠন করবে। এটিও কিন্তু কোন দেশ ঘোষণা করেছে এটা মনে রাখতে হবে, যে এই ঘোষণাটা দিয়েছে চীনের প্রেসিডেন্ট, চীন, যে তারা একটা জোট গঠন করতে চাচ্ছে যে এই এআই নিয়ে বিভিন্ন দেশের এই সংগঠনগুলো নিয়ে, এটা ঘোষণা দিয়েছে চীন। আর এখানে আরও কিছু তথ্য আপনারা দেখতে পাচ্ছেন, জাকার্তা কিন্তু ইন্দোনেশিয়ার রাজধানী, বুদাপেস্ট হাঙ্গেরির রাজধানী, এবং টোকিও জাপানের রাজধানী। তো এই তথ্যগুলো আপনারা পাশাপাশি কিন্তু এখান থেকে টুকে নিতে পারেন।
তো আমরা এবারে পরবর্তী যে প্রশ্নটি আছে সেটিতে চলে যেতে পারি। পরবর্তী প্রশ্নটি আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতাকারী দেশ কোনটি? আপনারা জানেন সম্প্রতি সময়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে কিন্তু একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষ বন্ধে একটা দেশ কিন্তু খুব বড় একটা ভূমিকা পালন করে। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, কোন দেশ এই দুই দেশের যে বিবাদ, এই বিবাদটি মীমাংসায় ভূমিকা রেখেছে? আপনারা কমেন্টে লিখতে থাকুন। এবং কেন আপনাদের লিখতে বলি কমেন্টে, এর কারণটা হচ্ছে কি, আপনি যখন একসঙ্গে দেখছেন, শুনছেন এবং লিখছেন, তখন কিন্তু 3টা কাজ একসঙ্গে প্রতিদিনই ক্লাসে বলে থাকি আপনার হয়ে যাচ্ছে এবং এইটার মাধ্যমে কিন্তু এখান থেকে আপনার পড়াটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনার আর এক্সট্রা কোনো পড়া লাগতেছে না। তো এখানে হচ্ছে আপনার যে দেশটি ভূমিকা পালন করেছে আমরা সকলেই জানি, হয়তোবা মালয়েশিয়া হচ্ছে এই দুই দেশের বিবাদ মীমাংসায় ভূমিকা পালন করেছে মালয়েশিয়া। এবং বর্তমানে কিন্তু আসিয়ান, যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর যে সংগঠন, আসিয়ানের সভাপতি কিন্তু বর্তমানে মালয়েশিয়া। এটি আপনারা মনে রাখবেন, আসিয়ানের বর্তমানে, এবং 25 সালে অর্থাৎ এই বছরের শেষ দিকে আসিয়ানের যে সভাপতির মেয়াদ মালয়েশিয়ার সেটি কিন্তু শেষ হবে। তারা কিন্তু আসিয়ান সভাপতি। মালয়েশিয়ার যে প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, তিনি কিন্তু এই সভাপতির দায়িত্বটা পালন করছেন। তো আশা করি এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পেয়ে গেলেন। তো আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার নাম কি? আপনারা জানেন যে সম্প্রতি সময়ে কিন্তু বাংলাদেশে যুক্তরাষ্ট্রের একটা সেনাবাহিনীর একটা দল এসেছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে তারা কিন্তু যৌথভাবে একটি সামরিক মহড়া তারা করে এবং সিলেটের জাহানারাবাদ যে ইয়াটা আছে, ক্যান্টনমেন্টটা, সেখানে। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই সামরিক মহড়াটার নাম কি ছিল? আপনারা বলুন তো কোনটা? টাইগার লাইটিং, এটা কি আপনাদের মনে হচ্ছে? আসলে আমরা কিন্তু প্রথম দিকে জেনেছিলাম এই সামরিক মহড়াটার নাম কি, টাইগার লাইটিং। আসলে এটা না, সামরিক মহড়াটার নাম যেদিনে যে শেষ হয় সেদিনই কিন্তু আমরা বিভিন্ন পত্রিকায় দেখতে পাই, যেমন প্রথম আলোতেই আমরা এই তথ্যটা দেখতে পেয়েছি, টাইগার শার্ক। প্রথম আলোই লিখেছে, আবার প্রথম আলোই আবার এই মহড়াটার শুরুর দিকে লিখেছিল যে টাইগার লাইটিং। এই যে বিষয়টা, এটা কিন্তু আপনাদের ক্লিয়ার হতে হবে। এই সামরিক মহড়াটার নাম আসলে কি ছিল? টাইগার শার্ক। বিষয়টা কিন্তু আপনাদের আশা করি ক্লিয়ার এখান থেকে। এখানে আরো কিছু আমরা গুরুত্বপূর্ণ সামরিক মহড়ার নাম লিখেছি, কোবরা গোল্ড, তারপর যে মালাবার হচ্ছে কিন্তু ওই যে কোয়াড আছে বর্তমানে, 4টি দেশ নিয়ে একটা কোয়াড, 4টি দেশের, অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং যুক্তরাষ্ট্রের চতুর্ভুজ একটা আকৃতি নিয়ে যে কোয়াড, এই কোয়াডের দেশগুলো হচ্ছে কি, এই কোয়াডের 4টি দেশ যে সামরিক মহড়াটা করে এটার নাম হচ্ছে কি, এই যে মালাবার। এখানে কিন্তু আরেকটি তথ্য আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ পেয়ে গেলেন। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের অনেক কাজে আসবে। তো আমরা এই পর্যায়ে আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এই যে লাল কালি দেওয়া যেটি অংশটি, এটি কিন্তু আমাদের পরবর্তীতে যখন আসে যে এটা উত্তরের যে ইয়াটা। তো আপনারা আশা করি এখানে ক্লিয়ার। পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আপনারা দেখতে পাচ্ছেন, জুলাই ঘোষণাপত্র কে উপস্থাপন করেন? আপনারা যদি জানেন তো অবশ্যই কমেন্টে কিন্তু উত্তরটা লিখবেন যে জুলাই ঘোষণাপত্র আমাদের যে 5 আগস্ট আমাদের কি দিবস? আপনারা যদি জেনে থাকেন কমেন্টে লিখুন, তাহলে হবে কি আপনার বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে। 5 আগস্ট হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস, মানে আজ যে তারিখে আমাদের ভিডিওটা হচ্ছে 5 আগস্ট। তো 5 আগস্ট কি? 5 আগস্ট আপনাদের মনে রাখতে হবে কিন্তু 5 আগস্ট হচ্ছে কি জুলাই গণ অভ্যুত্থান দিবস। আমি লিখে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। জুলাই গণ অভ্যুত্থান দিবস। তাহলে জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে? 5 আগস্ট। এটি কিন্তু মনে রাখতে হবে। এবং এই 5 আগস্টে বিকাল বেলায় মানিক মে অ্যাভিনিউতে যিনি এই ঘোষণাপত্রটি, জুলাই ঘোষণাপত্রটি পাঠ করেন, তিনি হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি কিন্তু এই জুলাই ঘোষণাপত্রটি উপস্থাপন করেন, অর্থাৎ পাঠ করেন। এবং আর একটা বিষয় কিন্তু আপনাদের এখানে তথ্য জেনে রাখা ভালো, এই জুলাই ঘোষণাপত্রে কিন্তু আপনার দফা আছে কতটি? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। 28টি দফা, 28 দফা। এটা অবশ্যই লিখে রাখবেন, জুলাই ঘোষণাপত্রে যে দফা 28টি দফা কিন্তু আছে জুলাই ঘোষণাপত্রে। তো আশা করি এখান থেকে আপনারা সুন্দর একটি বিষয় ক্লিয়ার হয়ে গেলেন। তাহলে জুলাই ঘোষণাপত্র কে উপস্থাপন করেন? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নিতে পারি। আর একটু কথা এখানে বলতে চাই, আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের মতামত ক্লাসটি নিয়ে, যে কিভাবে করলে ভালো হয়। কারণ গত ক্লাসে কিন্তু অনেকেই বলেছেন যে ক্লাসে বেশি কথা বলা হয়ে যায়,
আসলে কি আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন তথ্য কিন্তু অ্যানালাইসিস করে আমরা প্রোভাইড করার চেষ্টা করি, যাতে আপনারা বিষয়টি গল্পের মতো মনে রাখতে পারেন। কিন্তু আজকে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি একটাই কারণ গত ক্লাসে আপনারা এইভাবে একটা মতামত দিয়েছিলেন। তো আজকে যেভাবে আমরা যাচ্ছি, এই ক্লাসটা আপনাদের কেমন লাগে? বিদ্যাবাড়ি সবসময় আপনাদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল। অবশ্যই জানাবেন যে এইভাবে দ্রুত গেলে ভালো হয় নাকি আরও ইন ডিটেল আলোচনা করলে ভালো হয়। এটি আপনাদের কাছে একটা অনুরোধ রইল। তো দেখুন, আমাদের এই প্রশ্নটি আপনারা আশা করি ইতিমধ্যে পড়ে ফেলেছেন। যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে, যুক্তরাষ্ট্রে, এখানে একটু হয়তো বা আমাদের মিস্টেক থাকতে পারে, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে মোট কত শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে? আপনারা জানেন সম্প্রতি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বিভিন্ন দেশের উপরে শুল্ক ধার্য করেছেন, অর্থাৎ আগে যে শুল্ক ছিল তার সঙ্গে, সেই শুল্কের সঙ্গে নতুন করে তিনি কিন্তু একটা শুল্ক আরোপ করেছেন। এবং বাংলাদেশের উপরে কিন্তু আপনারা জেনে থাকবেন যে সম্প্রতি 20% নতুন শুল্ক, 20% নতুন শুল্ক সম্প্রতি তিনি দিয়েছেন। এই 20%-এর সঙ্গে আগে কিন্তু বাংলাদেশকে আর একটা অংশ শুল্ক দিতে হতো, পূর্বে 15%। তো আগের 15% প্লাস হচ্ছে এই 20%, তার সঙ্গে কিন্তু আরও কিছু শুল্ক, আনুষঙ্গিক শুল্ক কিন্তু যুক্ত হয়। হ্যাঁ, সেটির পরিমাণ হচ্ছে কত? 1.5%। এই টোটাল পার্সেন্ট হচ্ছে তাহলে কত? আপনারা দেখতে পাচ্ছেন এখানে উত্তরটি হচ্ছে 36.5%। অর্থাৎ যুক্তরাষ্ট্রে বাংলাদেশকে পণ্য রপ্তানি করতে মোট যে শুল্কটা পরিশোধ করতে হয় সেটি হচ্ছে কত? 36.5%। অর্থাৎ বর্তমান যে শুল্কটি 20%, তার সঙ্গে আগের 15 প্লাস আরও প্রায় আনুষঙ্গিক 1.5 যে পার্সেন্ট শুল্ক বাংলাদেশকে দিতে হয় বিভিন্নভাবে। তো সব মিলিয়ে হচ্ছে কত? 36.5%। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে 35% হয়তো বা ভাববেন, কিন্তু না, মোট যে শুল্ক, আমরা কিন্তু এটি পত্রিকায় দেখেছি, বণিক বার্তায় প্রথম পেজে খুব বড় করে দিয়েছিল যে মোট যে শুল্কটা বাংলাদেশকে পরিশোধ করতে হবে সেটি হচ্ছে কত? 36.5%। আশা করি বিষয়টা ক্লিয়ার। পরবর্তী দেখেন, সম্প্রতি কোন বিখ্যাত কবিতাটি শতবর্ষে পদার্পণ করে? এখানে 4টি কবিতার নাম আছে, আপনারা কমেন্টে লিখতে থাকুন কোন কবিতাটি সম্প্রতি সময় 5 সেকেন্ড সম্প্রতি সময়ে শতবর্ষে পদার্পণ করে। এখানে আপনারা দেখুন, আমি উত্তরটি লেখার আগে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন। লিখলে হবে কি, আমি যেটা বললাম যে একসঙ্গে দেখা, শোনা এবং পড়া, 3টাই কমপ্লিট হয়ে যাবে ক্লাস থেকে। সুন্দর করে বিষয়টা কিন্তু আপনার আত্মস্থ বা মুখস্থ হয়ে যাবে। তো দেখুন, বিদ্রোহী কবিতাটা কাজী নজরুল ইসলামের, আপনারা জানেন। এবং বিদ্রোহী কবিতা কিন্তু প্রথম প্রকাশিত হয় 1922 সালে। তো এটি কিন্তু শতবর্ষ ইতোমধ্যে পেরিয়ে গিয়েছে। কোন পত্রিকায় এটি? বিজলি পত্রিকায় 1922 সালে কিন্তু বিদ্রোহী প্রথম প্রকাশিত হয়। কবর কবিতাটা কত সালে? কবর কবিতাটা হচ্ছে 1925 সালে। দেখুন, খুবই ইম্পর্টেন্ট, 1925 সালে কোন পত্রিকায়? কল্লোল পত্রিকায়। কত সালে? 1925 সালে। রচয়িতাকে জসিমউদ্দিনের বিখ্যাত কবর কবিতাটি, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়ন জলে, এই কবিতাটি আমরা সকলে কিন্তু পড়েছি। এবং এই কবিতাটি 1925 সালে, এবং এই কবিতাটির বর্তমানে সম্প্রতি সময় একটা অনুষ্ঠানও হয়েছে শতবর্ষ পূর্তির, এই কবর কবিতাটি। এবং প্রথম কবর কবিতাটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? কল্লোল পত্রিকায়। বিদ্রোহী যে কবিতাটি কাজী নজরুল ইসলামের, এটি প্রথম প্রকাশিত 1922 সালে কোন পত্রিকায়? বিজলি পত্রিকায়। গুরুত্বপূর্ণ তথ্য। আর এখানে সোনাত্তরী আছে। সোনাত্তরী হচ্ছে আপনার 1884 সালে এটি প্রথম প্রকাশিত হয়। এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী যে কবিতাটি, এটি কিন্তু তিনি রচনা করেন কোথায় বসে? শিলাইদহ বসে, কুষ্টিয়ার শিলাইদহ। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুটি বাড়িটা আছে কুষ্টিয়ার শিলাইদহ, এটাও কিন্তু মনে রাখতে হবে। শিলাইদহতে বসে কিন্তু তিনি এই সোনাত্তরী কবিতাটি রচনা করেন। আর সর্বশেষ হচ্ছে বনলতা সেন, জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা চুল তার কবেকার বিদিশার অন্ধকার। এই বনলতা সেনটা হচ্ছে 1942 সালে প্রথম প্রকাশিত হয়। তো আশা করি কবিতাগুলো থেকে সুন্দর কিছু তথ্য আপনারা লিখে নিয়েছেন। তো লেখা সকলে লিখেছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আর হচ্ছে আমরা তাহলে পরবর্তী যে প্রশ্নটি আছে সেটিতে চলে যেতে পারি। সম্প্রতি সময় আপনারা জানেন যে আমাদের নির্বাচন কমিশন কিছু আসন এবং কিছু আসনের সীমানা কিন্তু পুনর্বন্টন করেছেন। এখানে এই প্রশ্নটি আনার যে ইসির প্রস্তাবিত সংসদীয় আসন বন্টনে কোন জেলায় আসন বৃদ্ধি করা হয়েছে, এই প্রশ্নটি আনার বা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, কারণ হচ্ছে যে জানেন যে একটা জেলার আসন
কমানো হয়েছে এবং একটা জেলায় আসন কিন্তু বৃদ্ধি করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে যে কোন জেলায় আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বা কোন জেলায় কমানো হয়েছে। এটা সাধারণত করা হয় জনসংখ্যার রেশিও অনুসারে, যে কোথায় কত জনসংখ্যা সেইভাবে। তো এখানে আপনারা কমেন্টে জেনে থাকলে উত্তর দিন, আমরা এখানে উত্তরটা দিতে পারি। বাগেরহাট জেলায় হচ্ছে একটা আসন বৃদ্ধি না কমানো হয়েছে। বাগেরহাটে কি করা হয়েছে? একটা আসন কমানো হয়েছে, কমেছে কোথায়? বাগেরহাটে কমেছে। আর বৃদ্ধি পেয়েছে কিন্তু গাজীপুরে, একটা আসন বৃদ্ধি পেয়েছে কোথায়? বৃদ্ধি পেয়েছে গাজীপুর জেলায়। বৃদ্ধি কোথায়? গাজীপুরে। আর কমেছে কোথায়? বাগেরহাটে একটা আসন। এবং জানেন যে গাজীপুর একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং এখানে কিন্তু জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার জন্য গাজীপুরে একটা আসন বৃদ্ধি করা হয়েছে এবং বাগেরহাটে একটা আসন, সংসদীয় আসন কমানো হয়েছে। খুব ইম্পর্টেন্ট, আশা করি সকলে লিখে নিয়েছেন। পরবর্তী প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সম্প্রতি যুক্তরাজ্যের উইমেন ইন ডিপ্লোম্যাসি সম্মাননা লাভ করেন কোন বাংলাদেশি? খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড এবং বাংলাদেশি একজন কূটনীতিক কিন্তু এই, এবং মহিলা, এটিও বলে দিলাম, মহিলা কূটনীতিক, তিনি কিন্তু এই অ্যাওয়ার্ডটি লাভ করেছেন। যদি আপনারা জেনে থাকেন কমেন্টে উত্তর জানাবেন এবং আমি বোর্ডে লিখে দেওয়ার চেষ্টা করছি। আবিদা ইসলাম কিন্তু সম্প্রতি সময় এই উইমেন ইন ডিপ্লোমেসি যুক্তরাজ্যের যে একটা সম্মানজনক পুরস্কার, এই যে কূটনীতির উপরে, তিনি কিন্তু এটি লাভ করেছেন। আমাদের বাংলাদেশের একজন কূটনীতিক এবং তিনি কিন্তু যুক্তরাজ্য হাইকমিশনের হাইকমিশনার। বাংলাদেশের যে হাইকমিশনটা আছে যুক্তরাজ্যে, সেটির কিন্তু হাইকমিশনার, ইউকে হাইকমিশনার এই আবিদা ইসলাম, বাংলাদেশের যে হাই কমিশনার, তিনি কিন্তু এই সম্মাননাটা বা এই পুরস্কারটা লাভ করেছেন। এখানে আরো কিছু তথ্য দিতে চাই যে হাই কমিশনার আর রাষ্ট্রদূত কাকে বলা হয়। ছোট্ট করে তথ্যটা আমি বলে দিতে চাই। হাই কমিশনার হচ্ছে যে দেশগুলো যে কমনওয়েলথের সদস্য, অর্থাৎ যারা যুক্তরাজ্যের মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, যারা যুক্তরাজ্যের উপনিবেশ ছিল যে দেশগুলো, এবং তাদের নিয়ে একটা সংগঠন আছে যুক্তরাজ্যে, সেটি কি? কমনওয়েলথ। এই কমনওয়েলথের সদস্য দেশগুলো, তাদের যে প্রতিনিধি থাকে, যে কূটনৈতিক প্রতিনিধি থাকে, তাকে বলা হয় কি? হাই কমিশনার। আর এই কমনওয়েলথভুক্ত দেশের বাইরে যেসব দেশ, তাদের বলা হয় কি? রাষ্ট্রদূত। মনে রাখতে হবে, তাদের কূটনৈতিক প্রধান যে থাকে অন্য দেশে, তাকে বলে রাষ্ট্রদূত। আর এই কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রধানকে বলা হয় কি? হাই কমিশনার। তো আশা করি আপনারা ক্লিয়ার। যেহেতু বাংলাদেশ এক সময় উপনিবেশ ছিল ব্রিটিশ এবং কমনওয়েলথভুক্ত, সেহেতু বাংলাদেশের এই যে প্রধান কূটনৈতিক যুক্তরাজ্যের, তাকে কি বলা হচ্ছে? হাই কমিশনার। আবিদা ইসলাম বর্তমানে তিনি যুক্তরাজ্যের হাই কমিশনার। তো পরবর্তী প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই আনন্দের এবং গর্বের একটি বিষয়। 37 বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া দুই বাংলাদেশির নাম কি? এই সাম্প্রতিক সময় 2-3 দিন আগে তারা কিন্তু কোনো বাংলাদেশি 37 বছর পরে, এর আগে 37 বছর আগে কোনো একজন বাংলাদেশি এই আমাদের ইংলিশ চ্যানেলটা পাড়ি দিয়েছিল, যেটি যুক্তরাজ্য এবং ফ্রান্সের মাঝে যে ইংলিশ চ্যানেলটি অবস্থিত, সেটি কিন্তু পাড়ি দিয়েছিল। তো সম্প্রতি সময় দুইজন বাংলাদেশি, আপনারা যদি জেনে থাকেন দাগ নাম্বার দিয়ে উত্তরটা লিখে দিন। তো আমরা জেনে নিই এ পর্যায়ে 37 বছর আগে যিনি, অর্থাৎ সেই আমাদের 80-এর দশকে যিনি এই ইয়াটি পাড়ি দিয়েছিলেন, 90-এর দশকে তিনি হচ্ছেন এই মোশাররফ হোসেন। তো 90-এর দশকে, অর্থাৎ সেই 90-এর দশকে যিনি পাড়ি দিয়েছিলেন ইংলিশ চ্যানেল, তিনি হচ্ছেন কে? মোশাররফ হোসেন। আর সম্প্রতি সময়ে যে দুইজন ব্যক্তি এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অনন্য রেকর্ড গড়েছেন, একজন হচ্ছেন মফিজুর রহমান সাগর এবং অন্যজন হচ্ছেন নাজমুল হক হিমেল। এই দুইজন ব্যক্তি সম্প্রতি সময়ে কিন্তু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একটা রেকর্ড গড়েছেন, এই দুইজন বাংলাদেশি। আর এখানে আরেকটা নাম আপনারা দেখতে পাচ্ছেন, ইকরামুল হাসান শাকিল। তিনি কিন্তু খুব রিসেন্টলি মের 19 তারিখে হবে মনে হয়, তিনি কিন্তু এই মের 19 তারিখে তিনি হিমালয়ের এভারেস্ট চূড়া জয় করেন। ইকরামুল হাসান শাকিল এভারেস্ট বিজয়ী, সর্বশেষ বাঙালি আর কি। আর ব্রজেন দাস কিন্তু প্রথম ইংলিশ চ্যানেল জয় করেন, ব্রজেন দাস প্রথম বাঙালি হিসেবে ইংলিশ চ্যানেল জয় করেন কে? এই ব্রজেন দাস। তো আশা করি এখান থেকেও বেশ কিছু তথ্য আপনারা পেয়ে গেলেন, যে প্রথম যে ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাস প্রথম বাঙালি, ইকরামুল হাসান শাকিল সর্বশেষ এভারেস্ট জয়ী বাংলাদেশি, মোশাররফ হোসেনের আগে 37 বছর আগে এই এভারেস্ট ইয়াটা জয় করেছিল আর কি, ইংলিশ চ্যানেলটা পাড়ি দিয়েছিল, এবং মফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল দুইজন কিন্তু সম্প্রতি সময়ে
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। তো আশা করি এটিও আপনাদের অনেক অনেক কাজে আসবে। তো আমরা একেবারে আমাদের শেষ পর্যায়ে আজকে ক্লাসের যে প্রশ্নটি আছে, সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি? রিসেন্টলি কিন্তু বিশ্ব বাঘ দিবস গিয়েছে, কত তারিখে যদি জেনে থাকেন কমেন্টে লিখবেন। এই বাঘ দিবসে কিন্তু এই জরিপটির উপস্থাপন করে প্রধান বন কর্মকর্তা যিনি আছেন তিনি 29 জুলাই বিশ্ব বাঘ দিবস। বিশ্ব বাঘ দিবস কবে তাহলে? 29 জুলাই। এই 29 জুলাই বিশ্ব বাঘ দিবসে এই হিসাবটি উপস্থাপন করা হয় এবং এই সর্বশেষ হিসাব অনুযায়ী সুন্দরবনে বর্তমান বাঘের সংখ্যা 125টি এবং 106টি ছিল 2014 সালে। 2014 সালে একটা হয়, তখন 2018 সালে কিন্তু একটা জরিপ হয়, সেখানে ছিল 114টি এবং সর্বশেষ যেটি 2024-এর যে হয় সেই অনুসারে, সেই হিসাবটা অনুসারে কিন্তু 125টি এখন সুন্দরবনে বাঘের সংখ্যা। তো এটি কিন্তু দিন দিন বাড়ছে, এটি অনেক ভালো একটা বিষয়। তো সর্বশেষ জরিপ অনুযায়ী তাহলে সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি আছে? 125টি। তো আশা করি আজকের ক্লাস থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিলেন এবং প্রতি সপ্তাহে এরকম সুন্দর নিয়মিত আয়োজন পেতে আপনারা অবশ্যই বিদ্যাবাড়ির সঙ্গে থাকবেন, বিদ্যাবাড়িকে সাপোর্ট করবেন। আর এখানে আমাদের যে কোনো তথ্যের জন্য বিদ্যাবাড়ির যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে এটিতে আপনারা যুক্ত হতে পারেন। বিদ্যাবাড়ির 49তম বিশেষ বিসিএস যে কোর্সটি আছে সেটিও ভর্তি হয়ে নিতে পারেন আপনারা, তাহলে কিন্তু আপনাদের প্রস্তুতিটা অনেক অনেক ভালো হবে। আর এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে বিদ্যাবাড়ির যে ওয়েবসাইট লিঙ্ক, এখান থেকে কিন্তু আপনারা চাকরির তথ্য সহ বিভিন্ন তথ্য পেতে পারেন, যেটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে আপনার প্রস্তুতির জন্য চাকরির। এবং আমাদের ফেসবুক পেজে কিন্তু আপনারা নিয়মিত বিভিন্ন তথ্য কণিকা, বিভিন্ন কিছু ব্রেকিং যে নিউজগুলো সেটি কিন্তু শিক্ষা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত এখান থেকে পেতে পারেন। এবং সর্বশেষ আমাদের ইউটিউব চ্যানেলটি এখানে আছে, যে চ্যানেলে আপনারা বিভিন্ন আপনাদের শিক্ষা বা আপনাদের প্রস্তুতিমূলক বিভিন্ন ভিডিও কিন্তু আপনারা অনায়াসে পাচ্ছেন। আশা করি সকলে অনেক অনেক ভালো থাকবেন, বিদ্যাবাড়ির সঙ্গে থাকবেন। কার চাকরির প্রস্তুতি কেমন চলছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সকলের সাফল্য কামনা করে এখানেই আমি নিউটন মজুমদার আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।